তখন গভীর রাত। মুর্শিদাবাদের রাজপ্রাসাদে নিভৃতে অন্ধকারে পায়চারি করে বেড়াচ্ছেন এক সুপুরুষ। কপালে তার গভীর ভাঁজ। তিনি চিন্তিত। চারদিক থেকে শুধু খবর আসছে বর্গী আক্রমণের, যারা বাংলাকে তছনছ করতে উঠে পড়ে লেগেছে। কে এই সুপুরুষ? আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি প্রচার ও প্রসারের আড়ালে চাপা পড়ে যাওয়া একটি ইতিহাস নিয়ে। সম্পূর্ণ ইতিহাস জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন। আমরা রবি ঠাকুরের স্পর্শমণি কবিতাতেও পাই মানকরের উল্লেখ। জীবন আমার নাম, মানকরে মোর ধাম, ঝিলা বর্ধমান। আজ শোনাবো মানকরের বিখ্যাত বিশ্বাস বাড়ির ইতিহাস। তারা কি প্রথম থেকেই মানকরের বাসিন্দা? তাদের পদবি কি সত্যিই বিশ্বাস না উপাধি বিশ্বাস? শোনাবো পর্ণকুটিরে পূজিত মা দুর্গার কৃপায় কিভাবে রক্ষা পায় এই পরিবার। শোনাবো পর্ণকুটির থেকে বিশাল ঠাকুরবাড়ি গঠনের গল্প। চলুন বেরিয়ে পড়ি গ্রাম বাংলার ইতিহাসের উদ্দেশ্যে। ঘুরে দেখি মানকরের বিশ্বাস বাড়ি। সময়কাল মোটামুটি 1740 থেকে 1756। মারাঠা নেতা প্রথম রঘুজি ভোসলের প্রধানমন্ত্রী ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে তৈরি হয় এক বিশাল সৈন্যবাহিনী, যা বারবার বাংলায় আক্রমণ চালাতো ও লুট করত বাংলাকে। তখন বাংলার নবাব আলীবর্দী খান, যিনি সংকল্প নেন মারাঠাদের বাংলা থেকে বিতাড়িত করার। এই মারাঠা বর্গীদের আক্রমণ প্রতিহত করতেই কেটে যায় আলীবর্দী খাঁর রাজত্বকাল। এবারও এসেছে দস্যুরা। তখন গভীর রাত, কিন্তু নবাবের চোখে ঘুম নেই। তিনি পায়চারি করে বেড়াচ্ছেন সমস্ত বাতায়ন জুড়ে। প্রজাদের হাহাকারে তিনি বিচলিত। ভোর হলেই তিনি আবার যাত্রা করবেন দস্যু দমনের উদ্দেশ্যে। সৈন্যদের প্রস্তুত হতে নির্দেশ দেওয়া হয়ে গেছে। রাত আরো গভীর থেকে গভীরতর হতে থাকে। এমন সময় প্রহরী এসে খবর দিল খাজাঞ্চি তার সাক্ষাৎ প্রার্থী। একটু অবাকই হলেন আলীবর্দী খাঁ। এত রাতে? নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন। নির্দেশ দিলেন খাজাঞ্চিকে ভিতরে আনার। খাজাঞ্চির হাতে কিছু কাগজপত্র, যেগুলো দেখে স্তম্ভিত হয়ে যান নবাব। শত্রু মোকাবিলায় এখন তাকে বেশিরভাগ সময় থাকতে হয় মুর্শিদাবাদের বাইরে, আর সেই সুযোগেই যে প্রাসাদে ঘনীভূত হচ্ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র, সেটা তিনি আগেই অনুমান করেছিলেন। এই কাগজ চক্রান্তকারীদের হাতে পড়লে তার এবং রাজ্যের সমূহ বিপদ। যুদ্ধ সেরে রাজধানীতে ফেরা পর্যন্ত কাগজগুলো নিজের হেফাজতে রাখার নির্দেশ দিলেন খাজাঞ্চিকে। বিরোধীরা তো ছিল সেই সুযোগের আশাতেই। নবাব মুর্শিদাবাদ ছাড়া মাত্র কাগজগুলির সন্ধানে আরো তৎপর হয়ে উঠল বিরোধীরা। সাংঘাতিক আহত হয়েও খাজাঞ্চি রক্ষা করেছিল সেই অমূল্য কাগজগুলি। ফিরে এসে কর্মচারীর বিশ্বস্ততায় তুষ্ট হয়ে নবাব পুরস্কার স্বরূপ বিপুল ধন সম্পত্তিতে ভরিয়ে দিলেন খাজাঞ্চিকে। সাথে দিলেন বিশ্বাস উপাধি। তখন থেকে খাজাঞ্চি তার গঙ্গোপাধ্যায় পদবি ছেড়ে ব্যবহার করতে শুরু করেন বিশ্বাস পদবি। এর কিছুদিন পর মুর্শিদাবাদ থেকে বর্ধমানের দিগনগরে এসে বসবাস শুরু করলো এই পরিবার। সেই সঙ্গে শুরু করলো তসরের ব্যবসা। নবাবের থেকে প্রাপ্ত অর্থ রাতারাতি হতে থাকলো কয়েক গুণ। রামমোহন বিশ্বাসের আমলে বিশ্বাস পরিবার আরো বেশি ব্যবসায় সমৃদ্ধ লাভ করে। কিন্তু এই রামমোহন বিশ্বাসের সব থাকা সত্ত্বেও যেন কিছুই ছিল না, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। এরপর একদিন বিধানের জন্য যান তিনি গুরুর কাছে, এবং গুরুর কথাতেই দিগনগরের সমস্ত সম্পত্তি ত্যাগ করে পুত্রলাভের আশায় নিঃস্ব অবস্থায় বর্ধমানের মানকরে চলে আসেন এই বিশ্বাস পরিবার।
গড়লেন ছোট্ট একটি একচালা ঘর। সবকিছু শুরু করেন নতুনভাবে। সেখানে তিনি প্রথম শুরু করেন দুর্গাপূজা। তখন মা থাকতেন পর্ণকুটিরে। মা দুর্গার আশীর্বাদে রামমোহন বাবুর স্ত্রীর কোল আলো করে এলো এক সন্তান। দেবীর কৃপায় পুত্রলাভ করলেন বলে ছেলের নাম রাখলেন দুর্গাদাস। এই পরিবারের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পুরুষ হলেন মহেশচন্দ্র বিশ্বাস, যিনি কাশ্মীর রাজ্যের দেওয়ান ছিলেন। এমনকি স্বামী বিবেকানন্দ কাশ্মীর ভ্রমণকালে যখন কাশ্মীর রাজ অমর সিংয়ের আতিথেয়তা গ্রহণ করেন, তখন তাকে দেখাশোনার দায়িত্বে ছিলেন এই মহেশচন্দ্র বিশ্বাস। সেই সময় স্বামীজি কাশ্মীরে একটি মঠ তৈরি করার পরিকল্পনা করেছিলেন। সেই বিষয়েও মহেশবাবুর সাহায্যই ছিল তার দরকার। বিশ্বাস পরিবারে কাঠামো পুজো হয় উল্টো রথের দিন। পঞ্চমীতে দেবীর আবাহনের পরে ষষ্ঠীর দিন বোধন হয়। পঞ্চমীর দিন দেবীর হাতে অস্ত্র দেওয়া হয়। ষষ্ঠীর দিন দেবীকে সাজানো হয় নানা গয়নায়। টায়রা, টিকলি, নথ, কোমরবন্ধনী, সীতাহার, নূপুর ও মুকুট সহযোগে এক অনন্য রূপ। এখানে দেবীর গায়ের রং ভোরের আলোর মতো উজ্জ্বল। বাড়ির যেসব ছেলেদের নতুন পৈতে হয়েছে, তারা সপ্তমীর দিন রূপোর দোলায় করে কলাবউকে পুকুরে স্নানে নিয়ে যায়। পুজো শুরুর আগে কুললক্ষ্মীকে দালানে দেবীর পাশে নিয়ে আসেন মহিলারা। এখানে দেবীকে অন্নভোগ দেওয়া হয়, যে ভোগ রান্না করে শুধুমাত্র ব্রাহ্মণ পুরুষরাই। মহিলারা এই ভোগ রান্না করতে পারে না। সপ্তমীর দিন 7 রকম ভাজা, পোলাও, ডাল, পায়েস দেওয়া হয় মাকে। অষ্টমীর দিন 8 রকম ভাজা ও খিচুড়ি দেওয়া হয় দেবীকে। নবমীর দিন দেওয়া হয় ভাত, 8 রকম ভাজা ও পায়েস। অষ্টমীর সন্ধিক্ষণে 8টি বিরাট থালায় চাল দিয়ে তাতে বাতাসা, মন্ডা, কদমা সাজিয়ে দেওয়া হয়। এক একটা কদমা প্রায় 7 থেকে 8 কেজি ওজনের। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিনই এখানে ছাগ বলি দেওয়া হয়। সন্ধি পুজোয় আগে এখানে কামান দাগা হতো, এখন তার পরিবর্তে শূন্যে গুলি চালিয়ে সন্ধি পুজোর সূচনা করা হয়। সেই সঙ্গে ঠাকুর দালানের 4 কোণায় 4 জন ব্যক্তি মশাল হাতে দাঁড়ান। মশাল আর প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে ঠাকুর দালান। নবমীতে নরনারায়ণ সেবা হয়। প্রায় 2500 থেকে 3000 মানুষ প্রসাদ পান মায়ের। বাড়িতে নবমী পুজোর পর গ্রামের দেবতা পঞ্চাননের মন্দিরে যাওয়া হয়। সেখানে পুজো দিয়ে আরো একটি ছাগ বলি দেওয়া হয়। দশমীর দিন বাড়ির পুকুরে প্রথমে ঘট বিসর্জনের পর কলাবউকে বিসর্জন করা হয়। এরপর দেবীকে দালান থেকে নামানো হয়। বরণ করে মেয়েরা। চারদিকে এক বিষণ্ণতার ছাপ। তবে বিদায় তো দিতেই হবে, না হলে আগমন ঘটবে কিভাবে? আমাদের গ্রাম বাংলার আনাচে কানাচে লুকিয়ে এরকম কত ইতিহাস, কত ঐতিহ্য। যারা গ্রামের দুর্গাপুজো দেখতে চান, তাদের জন্য একটা উৎকৃষ্ট জায়গা হতে পারে মানকরের বিশ্বাস বাড়ি। সকালবেলায় হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ধরে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারেন মানকর, অথবা যে কোনো ট্রেন ধরে বর্ধমান এবং সেখান থেকে যে কোনো লোকাল ধরে চলে আসতে পারেন মানকর, এবং মানকর স্টেশন থেকে একটা অটো নিয়েই চলে আসতে পারেন বিশ্বাস বাড়ি। আজকের এই নতুন জায়গাটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে চলুন এবার দুর্গাপুজোটা কাটানো যাক কোনো গ্রামের পুজো দেখে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য।